খান বাড়িতে আজ খুশির জোয়ার। আজ খানবাড়ির মেজো কর্তা মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর খানের বিয়ে। খানবাড়ির প্রতিটি কোণে কোণে আজ আলোকসজ্জায় সজ্জিত। অনুষ্ঠানে কোথাও কোনো কৃপণতা রাখেনি আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান। বাড়িতে বিয়ের আমেজ, কিন্তু বাড়ির বড় ছেলে সাজ্জাদুল খান আবিরের কোনো খবর নাই। তার ফোনটাও বন্ধ সকাল থেকে। মেঘ বারবার আবিরকে কল দিচ্ছে, কিন্তু কোনো খবর নেই আবিরের। রুমের মাঝে পায়চারি করছে মেঘ। কয়েকদিন ধরেই মেঘের শরীরটা ভালো নেই। আবিরকে তা জানানো হয়নি। আবির খুবই ভালোবাসে মেঘকে। মেঘ চায় না আবির শুধু শুধু মেঘকে নিয়ে চিন্তা করুক, কিন্তু আজ শরীরটা একটু বেশি খারাপ। তার মাঝেই তার বড় ভাই তানভীর এবং নিজের সবচেয়ে কাছের বান্ধবী বন্যার বিয়ে। তানভীরের ডাকে হঠাৎ মেঘের ধ্যান ভাঙল। বনু, ভাইয়া। ভাইয়ার কোনো খবর পাওয়া গেল? না ভাইয়া, তুমি একটু রাকিব আর রাসেল ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করো তারা কিছু জানে কিনা। ঠিক আছে, তুই টেনশন করিস না, ভাইয়া চলে আসবে। মেঘ বেলকনির কাছে গেল। নিচের দিকে তাকিয়ে আবিরের আসার অপেক্ষা করছে। হঠাৎ পূর্বে কিছু কথা মনে পড়তে মেঘ একাই হাসতে থাকলো আর বলল, আমি মাহদিবা খান মেঘ, মোজাম্মেল খানের একমাত্র রাজকন্যা, তানভীর খানের একমাত্র চোখের মণি। এই বেলকনিতে দাঁড়িয়ে কতই না রাত জেগেছি আমার আবির ভাইয়ের জন্য। আমার আবির ভাই, আজ কোনো লুকোচুরি নেই, নেই কোনো দ্বিধা। আমার আবির, আমার আবির, আমার আবির, আমার আবির। চাচাতো ভাইয়ের জন্য কতই না পাগলামি করেছি, আজ আমি তাকে পেয়ে পরিপূর্ণ। আমার জীবনের উপহার হলো আবির ভাইয়ের মতো একজন স্বামী পাওয়া। আজ আবির ভাইয়ের পুরনো একটা চিঠি খুব করে মনে পড়ছে। নীল দিগন্তের ওই উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। হঠাৎ ফোনে টুংটাং শব্দে ধ্যান ভঙ্গ হলো মেঘের। দেখলো আবির নামে সেভ করা নাম্বার থেকে মেসেজ। মেঘ মুচকি হেসে মেসেজটি পড়া শুরু করলো। ম্যাম, সরি এতটা টেনশন দেওয়ার জন্য। আমি একটু ব্যস্ত ছিলাম। মেঘ বিছানায় গিয়ে বসতেই মনে হলো সারা রাজ্যের শান্তি ঘুম তার চোখে নেমে এসেছে। শরীরটা বড্ড বেশি দুর্বল, তাই মেঘ শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে হঠাৎ ফোনে টুংটাং শব্দ শুনে ফোনটা হাতে নিল বন্যা। মনে মনে আওড়ালো, লাজুক হেসে মনে মনে আওড়ালো, আমার ভিলেন। হ্যালো। নীল দিগন্তের নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালের ওই টিপ যেন জোনাকির ওই দ্বীপ। তোমার প্রেমে আমি পড়েছি, তুমি করো না মানা। ওই ভিলেন আজ বড্ড শখ জেগেছে বুঝি। একটু হাসলেও তো দোষ নেই কোথাও। ভিলেন আর হিরো চলবে। বুঝেছি, মেরি ভিলেন। তারপর তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, কি করছো? বন্যা জানালো, তেমন কিছু না। ওকে, তাহলে এখনই তোমাদের গলির মুখের। কেন? আর এখন তো মাত্র ভোর 6টা বাজে। কেউ দেখলে হাজারটা প্রশ্ন করবে, বলবে এত সকালে কোথায় যাচ্ছি। মক্সেস দাদার চায়ের দোকানে চলে এসো প্লিজ বন্যা। আজ অন্তত তোমার ম্যাচিওর চিন্তাভাবনা ছেড়ে মন ও আবেগের কাছে ধরা দাও। এখানে ম্যাচিউর চিন্তার কি আছে? বাড়িতে বিয়ে, আত্মীয় স্বজনরা সবাই এক একজন এক এক স্থানে ঘুমিয়ে আছে। যদি বের হতে ধরা পড়ে যায়। প্লিজ বন্যা, একটু তাড়াতাড়ি এসো। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বড় আব্বু আমার খোঁজ করবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, প্লিজ তাড়াতাড়ি এসো। বন্যা একটু ভেবে বলল, আসছি। ফাগুন মাস, কোকিলের মিষ্টি সুর ভেসে আসছে। হালকা মৃদু মৃদু বাতাস বইছে। হঠাৎ এক অপরূপা সুন্দরী এসে তানভীরের সামনে দাঁড়ালো। পরনে তার হলুদ লাল পাড়ের শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। তার চুলগুলো ফাগুনের হাওয়ায় মৃদু মৃদু দুলছে। আলতারাঙ্গা পায়ে সামনে এগিয়ে এসে বলল, কি হয়েছে? আমার বসন্ত এসে গেছে। বন্যা লাজুক হাসলো। তানভীরের চোখ যেন আজ বন্যার লাজুক চেহারা থেকে সরছে না। ভোরের স্নিগ্ধ আলোয় বন্যাকে আজ একটু বেশি আদরে লাগছে। হঠাৎ সাকিবের ডাকে ধ্যান ভাঙল তানভীরের। ভাইয়া, ভাবিকে দেখে টাসকি খেয়ে জ্ঞান হারানোটা রাতের জন্য জমিয়ে রেখো। পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হবে। খানবাড়ির মেজ ছেলে তার বেগমের সৌন্দর্য দেখে বাসরাতে জ্ঞান হারিয়েছে।
বলে সাকিব হো হো করে হাসতে লাগলো। তানভীর সাকিবকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল। বন্যার দিকে তাকিয়ে দেখল বন্যা লজ্জায় শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে আছে। তানভীর সাকিবকে শক্ত কণ্ঠে বলল, তুই এখানে অপেক্ষা কর, আমি বন্যার সাথে একটু কথা বলেই আসছি। একটু সামনে এগোতেই সাকিব ডাকলো, তানভীর ভাইয়া, রাতের জন্য বাসরটা বাঁচিয়ে রেখো, না হলে বাসর ঘরের ফুলগুলো যে কষ্ট পাবে। তানভীর কটমট করে সাকিবের দিকে তাকালো। পাশেই দেখলো একটা নোংরা ছেঁড়া জুতা পরে আছে। সেটা হাতে নিয়ে সাকিবকে ছুঁড়ে মারলো। বন্যা বলল, চলো, ওর কথায় কান দিও না। কোথায়? এখানেই, বেশি দূর না। তানভীর বন্যাকে নিয়ে কাছাকাছি একটা লেকের পাড়ে টেবিলে বসলো। দুজন বসে আছে, আর যেন কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যাই প্রথমে মুখ খুলল, বলল, মেঘ কেমন আছে? ভালো। বন্যা খেয়াল করলো তানভীর বারবার আর চোখে তার দিকেই তাকাচ্ছে। সে লজ্জে আর একটু গুটিয়ে গেল। বন্যা কাপা কণ্ঠে আবার বলল, কেন আসতে বলেছেন? তানভীরের সহজ স্বীকারোক্তি। এমনি, তোমায় দেখতে। ও, তাহলে দেখা শেষ হলে আমি আসি। বলেই বন্যা বসা থেকে উঠে একদম সামনে পা বাড়ালো। হঠাৎ তানভীর তার হাত ধরে টান দিল। বন্যা পিছনে ফিরে দেখলো তানভীর তার বা হাত ধরে নিচে হাঁটু গেড়ে বসে আছে। বন্যা অবাক লোচনে তানভীরকে দেখছে। হঠাৎ তানভীরের নিঃশাক্ত কণ্ঠের বাণী শুনে বন্যার হুঁশ ফিরে পেল। বন্যা, আজ তোমাকে কতটা সুন্দর লাগছে তা কি তুমি জানো? মনে হচ্ছে এই আগুন ভরা ফাগুনে আমার সামনে এক হলুদিয়া পাখি দাঁড়িয়ে আছে। যতবার তোকে দেখি আমার হৃদয় স্পন্দন বেড়ে যায়। এমন তো কখনো হয় না। অন্য কাউকে দেখার পরে আমার থেকে দূরে চেয়েও না। তোমাকে আমার কসম, নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। আমার হলুদিয়া পাখি, একবার কবুল করে দেখো, ছেড়ে যাব না কখনো। কিছুক্ষণ চুপ থেকে বন্যা বলল, আলহামদুলিল্লাহ, কবুল। তানভীর বিভোর দৃষ্টিতে বন্যার লাজুক হয়ে ছুটে যাওয়ার দিকে দেখছে। বন্যা বাড়ির সামনে এসে থামলো। হঠাৎ তার মনে হচ্ছে হাতটা যেন একটু ভারী হয়ে আছে। হাতের দিকে তাকাতেই বন্যা বিস্ময়ে চরম আশ্চর্যে পৌঁছে গেছে। এটা কি দেখছে সে? নিজের চোখকে যেন আজ বিশ্বাস হচ্ছে না। তার হাতে একটা সোনার আংটি জ্বলজ্বল করছে, আর হাতে মেহেদি দিয়ে লেখা তানভীর। বন্যা তানভীরের কথাই এতটাই বিভোর ছিল যে সে দেখেনি হাতে কি করছে তানভীর। বন্যা আজ যেন আবার বারবার লজ্জায় লাল হয়ে যাচ্ছে। হাতটাকে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে বন্যা বাড়ির ভিতর ঢুকলো। বন্যা বাড়িতে ঢুকে খেয়াল করলো সবাই জেগে আছে। বাড়ির মহিলারা বিয়ের কাজে ব্যস্ত। বন্যা চুপি চুপি সিঁড়িতে উপরে ওঠা ধরতেই হঠাৎ তার বোনের ডাকে থমকে দাঁড়ালো। বন্যার বোন সামনে এসে বলল, কি রে, এত সকালে কোথায় গিয়েছিলি? না মানে ইয়ে, এখানে কোথাও যাইনি তো, আমি তো এখানেই ছিলাম। আপু মুখটাকে একটু কঠোর করে শক্ত কণ্ঠে বলল, ওহ, তোর হাতে কি হয়েছে? কই, কিছু না তো। দেখি কি হয়েছে হাতে। মোনা কিছু না বলেই দৌড়ে পালালো রুমের দিকে। পিছন থেকে আপু হাতে তানভীর নামটা দেখে মুচকি হাসলো, যা বন্যার চোখের আড়ালেই রয়ে গেল। কিন্তু অন্যদিকে আরেক জোড়া চোখ বন্যার সকল কর্মকাণ্ড লক্ষ্য করলো। গতকাল বিকেলে বন্যার মামা খালারা সবে এসেছে। এই যে একটু আগে বন্যার মামাতো ভাই বন্যাকে দেখছিল, মনে হয় কাঁচা চিপিয়ে খাবে। কিন্তু এসব কিছু বন্যার অজানায় রয়ে গেল। বেলা 9টা বাজে। পূর্ব দিগন্তের সূর্যর চারিদিকে আলো ছড়িয়ে তার কাজ সমাপ্ত করার ব্যস্ত। ঠিক তখনই খানবাড়ির গেট দিয়ে আবিরের বাইকটি প্রবেশ করলো। আবির সাথে আরিফও এসেছে। আরিফের 2 হাত ভরা মিষ্টি। আম্মু, মামুনি, কাকিয়া, কোথায় তোমরা? আবিরের কণ্ঠ শোনা মাত্রই রান্নাঘর থেকে মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান ছুটে আসলো। তার কিছু বলার আগেই আলী আহমেদ খানের গম্ভীর সুর শোনা গেল, কোথায় গিয়েছিলে? আর রাতে বাড়ি কেন ফেরোনি? আবির, আমি কিন্তু এখনো বেঁচে আছি। আবির গতকাল সারাত ঘুমায়নি, তার চোখে ঘুমে জ্বলছে। তার মাঝে আব্বুর এসব কথা শুনে রাগে চক্ষু রক্ত লাল হয়ে গেছে, কিন্তু রাগকে গিলে বলল, হাসপাতালে ছিলাম। গতকাল রাতে রাকিবের ছেলে হয়েছে, সেখানেই ছিলাম। আলী আহমেদ খান কিছুক্ষণ চুপ থেকে বলল, হাসপাতালে ছিলে ভালো কথা, কিন্তু একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করলে না? তুমি কি জানো গতকাল মেঘ মামুনি মাঝরাত পর্যন্ত তোমার আসার অপেক্ষা করেছে?
আমি রাত 2টায় নিজ কিছু প্রয়োজনে রুম থেকে বের হই, আর তখন দেখি মেঘ মামুনি দোতলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। অন্তত মেয়েটাকে তো জানাতে পারতে। ফোনে চার্জ ছিল না। আমি ক্লান্ত, উপরে যাচ্ছি। বলে আবির বড় বড় পা ফেলে সিঁড়ি পেয়ে উপরে চলে গেল। এদিকে আরিফ মিষ্টিগুলো মালিয়া খানের হাতে দিয়ে সবিকে মিষ্টি মুখ করাতে লাগলো। আরিফের দু চোখ তো অন্য আরেক জোড়া চোখ খুঁজতে ব্যস্ত, তাই সে ছাদের দিকে ছুটে চলল। আবির রুমের ভেতর ঢুকে দেখলো মেঘ ঘুমাচ্ছে। আস্তে আস্তে সামনে গিয়ে মেঘের মুখের দিকে ঝুঁকে দাঁড়ালো আর ফিস করে বলল, কি এক অদ্ভুত মায়া আমার কাদম্বিনীর মুখে, যা দেখে এই আবিরের হৃদয় থমকে যায় বারংবার। আবির একটু ঝুঁকে মেঘের কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো আর ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর আবির গোসল সেরে রুমে ঢুকতে দেখলো মেঘ ঘুমু ঘুমু চোখে তার দিকেই তাকিয়ে আছে। আবির চুল মোছা বাদ দিয়ে গলায় টাওয়াল ঝুলিয়ে মেঘের সামনে এসে ফুলুরে হাঁটু গেড়ে বসলো। বিছানায় আধো ঘুম নিয়ে বসে থাকা মেঘের হাত ধরে বলল, ম্যাম, আপনি কি রাগ করেছেন? সরি ম্যাম, আসলে গতকাল রাতে তানভীরের গায়ে হলুদের পর ভাবলাম অফিসে যাই, কিছু জরুরি ডকুমেন্ট নিয়ে আসি। এমনিতেই তানভীরের বিয়ের চক্করে গত 1 সপ্তাহ ঠিকমতো অফিসে যেতে পারিনি। আগামী সোমবার একটা ক্লায়েন্ট মিটিং আছে, তাই ভাবলাম বাকি কাজটা বাড়িতেই সেরে নিব। আমি পৌঁছানোর পরপরই রাকিবের কল আসলো। বলল তাড়াতাড়ি হাসপাতালে যেতে, রিয়ার ব্যথা উঠেছে, সিজারের আগে ব্লাড লাগবে। রাকিবের সাথে আগেই কথা ছিল রিয়ার ব্লাড লাগলে আমি দিব, কারণ আমাদের ব্লাড গ্রুপ একরকম। তাই তখনই ছুটে যাই হাসপাতালে, ব্লাড দেই। আর রিয়া রাকিবের ফুটফুটে একটা ছেলে বাবু হয়েছে জানো। ফোনে চার্জ ছিল না, তাই তোমাকে সাথে সাথে জানাতে পারিনি। সেখানের ঝামেলা শেষ করে ডিরেক্ট অফিসে যাই, তোমাকে মেসেজ দেই, তারপর বাকি কাজ সেরে এখন ফিরলাম। বুঝছেন ম্যাম? আপনি রেস্ট নিন, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। মেঘ, তোকে এখন কোথাও যেতে হবে না। আমি অফিস থেকে ব্রেকফাস্ট করে এসেছি। মাত্র 1 রাত বাড়িতে ছিলাম না। চোখে মুখের কি অবস্থা করেছিস তুই? তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? নিচের দিকে তাকিয়ে আছে, হঠাৎ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আবির ভাইয়া, আপনি প্লিজ রাতে কোথাও যাবেন না। আমার অনেক একা একা লাগে, কিচ্ছু ভালো লাগে না। আবির মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা, যাব না। এখন তো একটু বুকে আসেন। আপনাকে ছাড়া আমার বুকটা যে মরুভূমির মতো শুকিয়ে আছে। মেঘ তখনই আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। আবির মেঘের হঠাৎ কর্মকাণ্ডে 2 কদম পিছিয়ে গেল, তারপর মেঘকে বুকের মাঝে লুকিয়ে নিল আবির। মেঘ, তুই কি জানিস তোকে ভালোবাসার তৃষ্ণা আমার এই জন্মে মিটবে না। মৃত্যুর আগ পর্যন্ত তোকে ভালোবাসবো, মৃত্যু ভালোবাসবো। যদি মৃত্যুর পরেও কোনো জন্ম থাকে তখনও তোর ভালোবাসা পাওয়ার জন্য তোর পিছু নিব। আমিও ভালোবাসি, খুব খুব ভালোবাসি। আরিফ ছাদে গিয়ে কাউকেই দেখতে পেল না, তাই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে নিচে আসছে। এতটাই তাড়াতাড়ি যে সামনে এক কিশোরী বেয়ে উপরে উঠছে তা খেয়ালই করেনি। মিম সামনে পড়ে আরিফ ভরকে গেল। নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে কিছুটা সামনে ঝুঁকে গেল। তখনই মিম আরিফের বুকে 2 হাত রেখে তাকে আটকে দিল। মিমের এমন মুহূর্তের জন্য মনে হলো তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। কিশোরীর মন শিহরিত হয়ে সারা শরীর কাঁপছে। আরিফ আজ যেন বোকা হয়ে গেছে। তার হৃদয়ে এক অদ্ভুত তোলপাড় হচ্ছে, যা হয়তো এই পাশের কিশোরী বুঝতেই পারল না। হঠাৎ নিচ থেকে মেঘের ডাক শুনে দুজন সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু এখনও মিমের 2 হাত আরিফের বুকে। মিম হুঁশ ফিরে পেতেই হাত সরাতে চাইল, কিন্তু আরিফ তার বুকে রাখা মিমের হাত খপ করে ধরে বুকের বাপাশে চেপে ধরল আর বলল, প্রিয়সী, তুমি কি শুনতে পাচ্ছ এই হৃদয়ের ধুকপুকানি? মিম যেন আজ শীতল হয়ে জমে গেছে। আরিফের ছোঁয়া পেয়ে
সে স্তব্ধ, নির্বাক। তার কানে আরিফের কথাগুলো হয়তো পৌঁছায়নি। আবার মেঘের ডাক ভেসে আসতে মিম হন্তদন্ত হয়ে নিচে নামলো। কি রে, কখন থেকে ডাকছি? ছাদে কি করছিলি? না মানে আপু, আমার তো ছাদে একটা ড্রেস শুকাতে দেওয়া ছিল, ওটা আনতে গেছিলাম। তাহলে ড্রেস কোথায়? তোমার ডাক শুনে নিচে চলে আসলাম, তাই আর আনেনি। আচ্ছা শোন, এই লেহেঙ্গাটা নিয়ে যা, ভাইয়া দিয়েছে বলেছে বন্যাদের বাড়িতে যাওয়ার সময় পরতে। তোর কি মনে নেই? ভাইয়াকে বলেছিলাম ভাইয়ার বিয়েতে আমরা 3 জন একসাথে লেহেঙ্গা পরবো। ও হ্যাঁ, মনে পড়েছে। একটু পর আমি তোর রুমে আসবো, তারপর একসাথে রেডি হব। আপু, আবির ভাই এসেছে? এখন ঘুমাচ্ছে। ও ঠিক আছে, আমি রুমে যাই। বলে মিম চলে আসলো। মেঘ নিচে আসলো, দেখলো মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান মেহমানের নাস্তা দিতে ব্যস্ত। মাহমুদা খান আবিরের মামি ও মিমের খালার সাথে গল্প করছে। মেঘ গিয়ে মাহমুদা খানের কাছে গিয়ে তার কাঁধে মাথা রাখলো। ভাবছি। কি ভাবছিস? ভাবছি এই যে বিয়ের পর এখন তুমি আর আমায় আদরই করো না। মাহমুদা খান মেঘের কান টেনে ধরে বলল, ওরে দুষ্টু, তুই আর বড় হবি না। মেঘ খিলখিল করে হেসে দিল। মালা হেসে দিল। মালা দূরে চেয়ারে বসে মেঘকে দেখছে। গত 2 মাস আগে মালার বিয়ে হয়েছে। স্বামী প্রবাসী। বিয়ের 1 মাস পরে মালাকে রেখে তার স্বামী প্রবাসে পাড়ি জমিয়েছে। মালা মেঘকে দেখে ভাবছে, একটা মেয়ে কিভাবে এতটা ভাগ্যবতী হয়, যার জীবনে আবির ভাইয়ের মতো একটা স্বামী আছে। তার জীবনে আর কিছুর প্রয়োজন নেই। মেঘ, তুমি সত্যি একজন ভাগ্যবতী। যাকে আমি 1000 চেয়েও পাইনি, সে তোমাকে বহু বছর আগেই নিচ থেকে ধরা দিয়েছে। বেবি মালা দীর্ঘশ্বাস ফেল। মিম দৌড়ে গিয়ে রুমে ধপাস করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। বাম হাতটা বুকে চেপে আছে। আজকাল আরিফকে দেখলে তার হৃদস্পন্দনটা বেড়ে যায়। বুকের ভেতর কেমন জানি ধুকপুক করে। তার সামনে পড়লে অনেক লজ্জা লাগে। তাহলে এটা নামই কি কিশোরী বয়সের আবেগ? অন্যদিকে আরিফ আবার ছাদে চলে গেল। কিছুক্ষণ ছাদে সোফায় বসে থাকার পর একটা রক্তিম গোলাপের দিকে তার চোখ আটকালো। সে মুহূর্তেই উঠে গিয়ে তা ছিঁড়ে এনে আবার সোফায় এসে বসল। আরিফ গোলাপটিকে দেখছে, গভীর দৃষ্টিতে দেখছে। হয়তো এই গোলাপের মাঝে তার প্রেয়সীর লাচের রক্তিম চেহারাটা সে খুঁজছে। হঠাৎ আকাশে পানে তাকিয়ে আরিফ বলে উঠল, প্রিয়সী, আমি তোমাকে চাই, সব সময় চাই। জানি না আমাদের কখনো মিলন হবে কিনা, কিন্তু মৃত্যুর পরেও আমার হৃদয় থেকে ভালোবাসা একটু কমবে না। তারপরও যদি আমি তোমাকে না পাই, তুমি আমার হৃদয় থেকে একটুও বিচ্ছিন্ন হবে না। বাস্তবে না হও, কল্পনাতে তুমি শুধু আমার। বেলা 12টা বাজে। মেঘ রুমিকে আবিরের শান্ত মুখের পানে তাকিয়ে আছে। এই ঘুমন্ত পুরুষটি একান্তই মেঘের ব্যক্তিগত পুরুষ। হঠাৎ আবির চোখ বন্ধ রেখে বলে উঠল, বউ, এইভাবে তাকিও না প্লিজ, আমার লজ্জা লাগে। মেঘ চোখ সরিয়ে নিল আর বলল, বেলা 12টা বাজে, এবার তো জেগে উঠুন। আমি মিমের রুমে যাচ্ছি রেডি হতে, আপনি উঠে নামাজে যান। আবির অবাক। যা, এর আবার কি হলো? আমার লজ্জা লাগলে কি আমি বলতেও পারবো না? এই জন্যই লোকেরা বলে বউয়ের মন বোঝা নয় রে নয় সোজা। বলে আবির তোয়ালে কাঁধে তুলে গোসলে ঢুকলো। মিম আর মেঘ সাজতে বসেছে। পুরো ঘর এলোমেলো করে নিয়েছে। তখনই রুমে আদি ঢুকলো, বলল, তোমরা কি করছো? কেন? আম্মু বলেছে আজকে রেডি হতে, দেরি হলে রেখে চলে যাবে। তুই কি আমাদের এটা বলতে এসেছিস নাকি অন্য কোনো মতলবে? না মানে আসলে তোমাকে দেখতে এলাম। দেখা শেষ? তাহলে এখনই বের হয়ে যা রুম থেকে। ভাবছি কি? তোমাকে তেঁতুল গাছের পেতনির মতন লাগছে, শেওড়া গাছেরও। আদির বাচ্চা আদি। বলে মিম চিৎকার দিল। আদি ছুটে ভোদর। মিম কাঁদো কাঁদো হয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। আপু, তুমি আদিকে কেন কিছু বললে না? ও আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছে। শেওড়া গাছের পেতনিও বলেছে, সেটা কেন বলছিস না? আপু তুমিও? মেঘ মিমের রাগ বুঝতে পেরে বলল, সুন্দর লাগছে মিম, মনে হচ্ছে রাজকন্যা রাজকন্যা ভাব, শুধু একটা রাজপুত্রের অভাব। মাত্র এসএসসি দিয়ে কলেজে ওঠা কিশোরীর মনে আবেগের সাদা মেঘ
ওরে আজকাল। শাড়ি অপছন্দ করা মেয়েটাও এখন শাড়ি দেখলে তাকিয়ে থাকে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক পরে, মাঝে মাঝে ললাটের নিচে দুভুরু চুকলে মাঝে ছোট্ট একটা টিপ পরে নিজেকে সাজিয়ে নেয়। মেঘের মুখে রাজপুত্রের কথা শুনে লাজে রাঙ্গা হয়ে উঠেছে তার চোখ মুখ। মুহূর্তে ভেসে উঠল সকালের স্মৃতি, যে স্মৃতির পুরো অস্তিত্ব জুড়েই আরিফ। হঠাৎ নিচ থেকে সবার শব্দ পাওয়া যাচ্ছে। মেঘ বলল, মিম তুই আয়, আমি নিচে যাই। সবার শব্দ পাওয়া যাচ্ছে, সবে রেডি হয়ে নিচে এসে গেছে। আচ্ছা যাও। বলি মিম আয়নায় নিজেকে দেখছে আর মনে মনে বলছে, মনে হচ্ছে কি যেন নেই। হঠাৎ এক গম্ভীর সুর ভেসে এলো, কপালে টিপ আর চুলে একটা ফুল। আশঙ্কিক ঘটনায় মিম হকচকিয়ে গেল। সামনে তাকিয়ে দেখল তার পিছনে কেউ দাঁড়িয়ে তার চুলে একটি গোলাপ আটকে দিয়েছে, যার প্রতিবিম্ব আয়নায় সুস্পষ্ট। মিম ভূত দেখার মতো চমকে গেল, কাপা কাপা কণ্ঠে বলল, আপনি এখানে? আরিফ ড্রেসিং টেবিলের উপর থেকে একটা টিপনি মিমের কপালে পরিয়ে দিয়ে বলল, নাও পারফেক্ট। মিম হঠাৎ শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কি করেন? অনেক দিন হলো তোমার সাথে ঝগড়া করি না, তাই তোমাকে মিস করছিলাম। আমাকে মিস? না, তোমার ঝগড়াকে আমার বয়েই গেছে। তোমার মতো ঝগড়াটে মেয়েকে মিস করতে। মিম গাল ফুলিয়ে হনহন করে ছুটে গেল নিচের দিকে। আরিফ তাকিয়ে আছে মিমের যাওয়ার পানে। মিমের পায়ের নুপুরের শব্দ যেন তার মনে ঝড় তুলছে বারবার। আজ মেয়েটাকে একটু বেশি বড় বড় লাগছে। পরনে ভারী লেহেঙ্গা, দুহাত ভরা চুড়ি, হাতে মেহেদি, চোখে কাজল, খোলা চুলে রক্তিম গোলাপ, কপালে ছোট্ট একটা টিপ। আরিফ এর কাছে সৌন্দর্যের আরেক নাম মিম। মিম নিচে চলে আসলো, দেখলো সবাই রেডি। বাড়ির ছেলেরা জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরলে সবাই রওনা হবে তানভীরের বরযাত্রী হয়ে। মেঘ আজ একটু বেশি সেজেছে, তার একমাত্র ভাই বিয়ে বলে কথা। হঠাৎ বাড়ির মেন গেটে চোখ যেতে দেখলো সবাই নামাজ পড়ে ফিরছে। কিন্তু আবির ভাই কই? তাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? মেঘের মনটা সহজেই খারাপ হয়ে গেল। মেঘ এতক্ষণ অপেক্ষায় ছিল বাড়ি ফিরলেই বলবে, আহিয়ার আব্বু আমাকে কেমন লাগছে বলুন তো, কিন্তু তিনি কোথায়? হঠাৎ বাইকের শব্দে মেঘের হুঁশ ফিরল। দেখলো আবির হেলমেট খুলে বাইকটি পার্ক করছে, তার হাতে ছোট্ট একটা শপিং ব্যাগ। আবির বাড়ির ভিতর ঢুকে দেখলো আর বাড়ির ছেলেরা যে যার মতন নামাজ পড়ে এসে রেডি হয়ে নিচ্ছে। কিরে আবির, এতক্ষণ কোথায় ছিলি? আম্মু, একটা কাজ ছিল, নামাজের পর সেখানে গিয়েছিলাম। আচ্ছা, উপরে যা, রেডি হয়ে নে। আবার উপরে গিয়ে 2 মিনিটের মাথায় মেঘকে ডাকছে। মেঘ হন্তদন্ত হয়ে ছুটল সেদিকে। এটা দেখে বাড়ির বড়রা মুচকি হাসলো। হালিমা বলেই উঠল, ওদের দেখলে মনটা জুড়িয়ে যায়। হয়েছে আহিয়ার আব্বু? আবির দরজার দিকে তাকিয়ে দেখলো মেঘ একটা নীল রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে। তানভীর যখন বোনার জন্য শপিংয়ে গিয়েছিল তখন তানভীর একই রকমের 3টা লেহেঙ্গা নেয়। আগে মিম আর মেঘের জন্য নীল রঙের লেহেঙ্গা চয়েস করে দেয়, আর তানভীর বোনার জন্য মেরুন কালারের লেহেঙ্গা চয়েস করে। নীল লেহেঙ্গাতে আবিরের অষ্টাদশীকে যেন আজ নীলপরি লাগছে। আবির কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার নীল পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না, যেটা গত পরশু আনলাম। আলমারিতে খুঁজলে তা কি করে পাবেন? আমি তো সব আগে আলমারি থেকে নামিয়ে গুছিয়ে রেখেছি। এই নিন, এখানে আপনার সব প্রয়োজনীয় জিনিস গোছানো আছে। আবির মেঘের পিছন থেকে কোমর আঁকড়ে ধরে বলল, আই নো মাই ব্লু ফেয়ারি, আমি আগেই দেখেছি। তাহলে পাচ্ছি না বলছে। পুরো কথা শেষ হওয়ার আগে মেঘ অনুভব করলো আবির তার গলায় কিছু পরিয়ে দিচ্ছে। তারপর আয়নার সামনে গিয়ে নেশাক্ত কণ্ঠে বলল, ইটস লাইক মাই স্প্যারো। মেঘ পিছনে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। আবির ঠোঁটের কোণ দুষ্ট হাসি এনে বলল। মেঘ আবিরকে ছেড়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলল। তারপর আরও একটা শপিং ব্যাগ মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটাতে বর্ণার জন্য একটা নেকলেস আছে, তোমার পক্ষ থেকে তোমার বেস্টকে দিয়ে দিও। আবির ভাই, আপনি সবার কথা কত ভাবেন। আমার তো মনেই ছিল না যে বেবিকে কিছু দিতে হবে। উফ, কে যে বলেছে চাচাতো বোনকে বিয়ে করতে? সারাদিন ভাই ভাই করে। এত ভাই ভাই করলে বাচ্চার বাপ কখনোই হতে পারবো না, আর আমার আহিয়াও আসবে না।
হায় রে কপাল আমার। কমিউনিটি সেন্টারের আগেই মেয়ে পক্ষ চলে এসেছে। বন্যা মেঘকে বারবার বলেছে মেঘ যেন একটু আগে চলে আসে, কিন্তু মেঘ বরযাত্রী হয়ে আসবে, এটা নিয়ে বন্যার মনটা একটু খারাপ। ইতিমধ্যে তামিম, মিষ্টি ও মিনহাজরা চলে এসেছে। এতক্ষণ বন্যার সাথে ছবি তুলে এখন নিজেরাই তুলছে। সবার হাসি মজায় ব্যস্ত। একজন এসে বলল বর এসেছে। কথাটা শুনেই বন্যার বুকের মধ্যে থাকা হৃদয় নামক যন্ত্রটা ধপ করে লাফিয়ে উঠল। বুকের ভেতর অস্বাভাবিকভাবে ডিপ ডিপ করছে। তার এতদিনের জল্পনা কল্পনা পরিপূর্ণতা পাচ্ছে আজ। সবাই গেট ধরতে চলে গেল, কিন্তু একই মহা সমস্যা এখানে বরকে। প্রায় 100 জন যুবক ছেলে একই রকম শেরওয়ানি পরে বরবেশে দাঁড়িয়েছে। পাশে বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষরা পাঞ্জাবি পায়জামা, মহিলারা গাঢ় বেগুনের রঙের শাড়ি, যুবতীরা নীল লেহেঙ্গা, মনে হচ্ছে মেরুন, সাদা, বেগুনি ও নীল রঙের এক টুকরো বাগান। মেয়ে পক্ষ বলল বিপাকি বর কই। বিয়েবাড়ির গেটে শোরগোল শুনে বন্যার বোন বলল, কি হয়েছে? আপু, আপনি ভেতরে যান, নতুন বিয়ানদের সাথে আমাদের কথা আছে। বন্যার বোন হেসে দিয়ে বলল, ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, কিন্তু বড়দের নিয়ে যেতে দাও, তোমরা দুষ্টামি করো। বলে বন্যার বোন সকল বয়োজ্যেষ্ঠদের নিয়ে ভিতরে বসালো। বন্যার ফ্যামিলি ছাড়া আর কেউ তানভীরকে চিনে না, যার ফলে বন্যার মামাতো খালাতো বোনেরা টেনশনে পড়ে গেছে। মিষ্টি, মিনহাজ ও তামিম মুখ টিপে হাসছে, কারণ আগেই আবির ওদের ইশারায় চুপ থাকতে বলেছে। বন্যার এক মামাতো বোন বলল, আমাদের দাবি মেনে নিন আর ভেতরে যান। হঠাৎ বরপক্ষের সবাই একসাথে চিল্লিতেই বলল, মানি না, মানবো না, মানি না, মানবো না। সাকিব জোরে বলল, পথ ছাড়ুন। বাকিরা জোরে বলল, বেআই সাহেব, খিদা লাগছে। বেআই সাহেব, বউ আমাদের। বেআই সাহেব, তাড়াতাড়ি বর খুঁজেন। বেআই সাহেব। বরপক্ষের স্লোগানে মুখরিত চারপাশ। বন্যা চুপি চুপি ছাদে চলে গেল। বন্যার তো চক্ষু চরক গাছ, এদের মাঝে আমার ভিলেন কই? বন্যা ভালো করে খেয়াল করে দেখল তানভীর। সকলে পিছনে আবিরের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ তানভীরের সাথে চোখে চোখ পড়ল বন্যার। তানভীর চোখ মারল বন্যাকে। আবির বুঝতে পেরে মেঘকে নিয়ে অন্য সাইডে দাঁড়ালো। তানভীর এই সুযোগে বন্যাকে ফ্লাইং কিস দিল। বন্যাও হাত বাড়িয়ে কুড়িয়ে নিল। এদিকে রাসেল বলল, আপনাদের দাবি আমরা অবশ্যই মানব, কিন্তু তার আগে আমাদের একটা শর্ত আছে। মেয়েরা চিৎকার দিয়ে বলল, কি শর্ত? রাকিব বলল, আপনাদের বর খুঁজে বের করে সম্মানে নিতে হবে, আর যদি না পারেন তাহলে আমাদের নতুন ভাবিকে ডাকবেন। সে নিজে তার বরকে খুঁজে বের করবে এবং সে সম্মানই পাবে। যতই হোক, সে তো এখন থেকে আমাদেরই লোক, তাই না? এটা শুনে সকল মেয়েরা ছড়িয়ে পড়ল বরযাত্রীর মাঝে। কিন্তু বর কই? সবাই তো বরের মতো দেখতে। শুধু দূরের এক কর্নারে গাড়ির সাথে হেলান দিয়ে ফোনে কথা বলছে নীল পাঞ্জাবি পড়ুয়া এক ছেলে। সবে আবিরের সামনে এসে জোরে একসাথে বলল, এটাই বর। আবির ওদের হঠাৎ চিৎকারে ফোনে কথা বলা রেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তারপর কিছুটা বুঝতে পেরে বলল, আপিরা, আমি নতুন বর না, আমার একটা পরীর মতো বউ আছে। মেয়েরা হতাশ হয়ে হার মানল। তারপর কয়েকজন মিলে বন্যাকে আনলো বর খুঁজতে। হঠাৎ আরিফ বন্যাকে দেখে আবার স্লোগান দিল, নতুন ভাবি, নতুন ভাবি, জিন্দাবাদ, জিন্দাবাদ। বনে এসে সবার মাঝে গেল। দেখলো একটা ছেলে অন্য একজনের সাথে কথা বলছে। ছেলেটা শুধু পিছন দিক দেখা যাচ্ছে। বন্যা দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। তানভীর হতবাক, সামনে ঘুরিয়ে দেখলো বন্যা। তানভীর মুচকি হেসে বলল, মাশাআল্লাহ, আসমানের পরী নিচে নেমে এসেছে। বাকিরা সবাই হই হই বলে চিৎকার দিল। ছেলেরা আবার স্লোগান দিচ্ছে, আমাদের ভাবি জিন্দাবাদ। সন্ধ্যা 6টা বাজে। একটু আগে তানভীর বন্যার বিয়ে শেষ হলো। এখন দুজনকে একসাথে বসিয়ে রাখা হয়েছে। তখনই মেঘ, মিম, মিষ্টি এবং আরও কিছু মেয়ে একটা আয়না নিয়ে আসলো। দুজনের সামনে রেখে তানভীরকে বলল। বন্যা লাজুক হেসে বলল, আমার রাজপুত্র, আমার ভিলেন। বিয়ে মাত্র 2টি অক্ষরের শব্দ, কিন্তু এর বিশালতা অনেক। যারা এ শব্দের গুরুত্ব বোঝে তারা জীবনে সুখী, আর যারা না বোঝে তাদের জীবনে নেমে আসে বিচ্ছেদ নামক কালো আধার। বিয়ে মানে একটা মেয়ের জীবনের সম্পর্কের সমীকরণ পরিবর্তন হওয়া।
আপনকে পর করা আর পরকে আপন, এই মুহূর্তটা একটা মেয়ে কেবল উপলব্ধি করতে পারে। এই যে বোনা এখন পাগলের মতো হাউমা করে কাঁদছে, বারবার মা ভাই বোনকে বলছে, আমি যাব না, আমি ওই বাড়িতে যাব না, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। প্লিজ তোমরা ওদের চলে যেতে বলো। আম্মু, ও আম্মু, তুমি ওদের চলে যেতে বলো না, আমি কোথাও যাব না। বোনা কাঁদছে, হাউমা করে কাঁদছে, আজ যেন তার চিৎকারে কোনো বাত মানছে না। বন্যার বোন বন্যাকে জড়িয়ে ধরে সেও হাউমা করে কাঁদছে। বোন, ও বোন, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? তখনই বন্যার ছোট ভাই কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, আপু তুই চলে যাবি, আমি কাকে নিয়ে ফুচকা খেতে যাব? কে আমাকে চকলেট এনে দেবে? বোনার কান্না যেন আরও বেড়ে গেল, সেও তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। তার মা যেন আজ নিশ্চুপ, কাঠের পুতুলের মতো এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাবা পাশে দাঁড়িয়ে চোখ মুছছে বারবার। হঠাৎ তার মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আশঙ্কিক ঘটনায় বন্যা জ্ঞান শূন্য হয়ে পড়েছে, ছুটে গেল মায়ের কাছে, বলল, আম্মু, ও আম্মু, কথা বলো, তোমার বন্যা চলে যাচ্ছে। বন্যা তোমাকে আর সকাল সন্ধ্যা জ্বালাবে না, ফুচকা খাওয়ার অনুমতিও চাইবে না, বারবার বলবে না আজকে খাইয়ে দাও, কাল থেকে আমি খাবো। বন্যার কান্নায় প্রকৃতি যেন ভারী হয়ে উঠেছে, চারিদিকটা কেমন থেমে গেছে, শুধু বন্যার আহাজারি শোনা যাচ্ছে। তানভীর দূর থেকে টলমল চোখ নিয়ে তাকিয়ে আছে, তার এই মুহূর্তে কিছুই বলা নেই, এটাই দুনিয়ার নিয়ম। মেঘসহ আরও কয়েকজন বন্যার মায়ের মুখে পানি ছিটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরতেই তিনি বন্যাকে জড়িয়ে ধরে বলল, মা, আমার মা, আমি আর নিজেকে সামলাতে পারছি না। তোকে ছাড়া কিভাবে থাকবো? তুই ছাড়া আমার ঘরটা শূন্য হয়ে যাবে। বলে উনি হাউমাউ করে কাঁদতে শুরু করলো। হঠাৎ বন্যা তার মায়ের বুকে লুটিয়ে পড়ল। মেঘ দৌড়ে সামনে আসলো, চেষ্টা করলো জ্ঞান ফেরানোর, কিন্তু ফিরছে না। তখনই আবির বলে উঠল, মেঘ ওর জ্ঞান ফেরানোর প্রয়োজন নেই, ফিরে আবার কাঁদবে, তার চেয়ে ভালো ওকে এভাবে নিয়ে চলি। তানভীর শোন, তুই বন্যাকে কোলে করে গাড়িতে নিয়ে তুলো। বন্যার বাবা বলে উঠল। কিন্তু বাবা, পিতাকে থামিয়ে দিয়ে বলল, আঙ্কেল টেনশন করিয়েন না, আমরা আছি তো, কোনো প্রবলেম হবে না। তানভীর বন্যার কাছে এসে বন্যাকে কোলে নেবে, এমন সময় বন্যার বাবা দুহাত চেপে ধরে বলল, বাবা, ও আমার অনেক আদরের মেয়ে, দুই হাতে ওকে অনেক যত্নে বড় করেছি, তুমি ওকে কখনো কষ্ট দিও না, আমার অবুঝ মেয়েটাকে দেখে রেখো। আঙ্কেল আপনি প্লিজ এভাবে বলবেন না, আমি ওকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব, কোনো অভিযোগ করতে দেব না। বলে তানভীর বন্যাকে কোলে নিয়ে গাড়িতে বসালো। তারপর পরযাত্রী গাড়ি ছুটালো আপন গতিতে, আপন ঠিকানায়। কিছু লোক আগ বাড়িয়ে ফিরে গেছে, তারা বরণডালা সাজাতে ব্যস্ত। তখনই আদি দৌড়ে বাড়ির ভিতর ঢুকলো। বউ এসেছে, বউ এসেছে। কথাটা শোনা মাত্রই মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান, মাহমুদা খান সহ সকল মহিলারা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মালিয়া খানের হাতে রঙিন এক বরণডালা, যা নানান উপকরণে সাজানো। বউ নিয়ে দরজায় আসতেই তারা বরণ করে ভিতরে ঢুকলো। সবে আস্তে আস্তে বাড়ির ভিতর ঢুকছে, তখনই হালিমা খান বলে উঠল, মিম, বৌমাকে তোর রুমে নিয়ে যা, আজ বৌমা তোর রুমে থাকবে। দরজা দিয়ে ঢুকতে এই কথা শুনে তানভীরের চক্ষু চরক গাছ। মনে মনে আওড়ালো, আমার বউকে ওরা নিয়ে কোথায় যাচ্ছে? আবির তানভীরের কাঁধে হাত রেখে বলল, কি সুমন্দি ভাই, কেমন লাগছে? আমার কিন্তু এমনই লেগেছিল, কিন্তু তখন আপনি আমার পক্ষে কোনো প্রতিবাদ করেননি। তখন যদি প্রতিবাদ করতেন তাহলে আপনাকেও আজ এই দিন দেখতে হতো না। বলে আবির দাঁত কেলিয়ে হাসলো। তানভীর মুখ ভোঁতা করে দাঁড়িয়ে আছে। ঠিকই তো, যেদিন মেঘ আর আবিরকে আলাদা থাকতে বলা হয়েছিল সেদিনও কিছু বলেনি, কিন্তু আবিরের সাথে মজা নিয়েছিল ঠিকই। আজ একই ঘটনা তার সাথে ঘটলো। মিম বন্যাকে নিয়ে তার রুমে বসালো, ভাবলো বন্যাপুর লাগেজটা নিয়ে আসি, আপুকে চেঞ্জ করতে বলবো। মিম বন্যার লাগেজ আনার জন্য দরজার দিকে যেতেই শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খেলো। চোখ তুলে উপরে তাকিয়ে দেখলো সামনে লাগেজ সাথে আরিফ দাঁড়িয়ে আছে। তার
তার অভিব্যক্তি শান্ত, মনে হচ্ছে আরিফ আগেই জানতো মিমের সাথে ধাক্কা লাগবে, তাই সে চমকায়নি। কিন্তু মিম আশঙ্কিক ঘটনায় কিছুটা ভরকে গেছে। নিজেকে ঠিক করে বলল, আমাকে দিন। কেন? আমার কি ভেতরে আসা বারণ? না, আসলে তেমন কিছু না, ভেতরে আসুন। আরিফ ভিতরে আসতে আসতে বলল, ভাবি, আপনাকে ভাই খুব মিস করছে, বলেছে একটা কল দিতে। বন্যা কিছুটা লাজুক হাসলো। সেটা দেখে মিমও ঠোঁট টিপে হাসছে। তৎক্ষণাৎ বন্যার মনে পড়ল ফোনটা তো মেঘের কাছে। বন্যা বলল, আপনার ভাইকে বলুন আমার কাছে ফোন নেই, সেটা মেঘের কাছে। আরিফ বলল, ঠিক আছে, আমি ভাইকে বলে দেব। এখন যাচ্ছি, রুমটা সুন্দর, আমি কিন্তু আবার আসবো। মিম কিছুটা রাগ নিয়ে কট করে তাকিয়ে আছে আর বলছে, রুমটা মনে হয় তার। আরিফ যেতে যেতে আস্তে করে বলে উঠল, রুমের মানুষটা তো আমার। আবির ভাই, আপনি কেন বন্যার ফোনটা আনতে বলেছেন? তোকে এত কিছু বুঝতে হবে না, ফোনটা তোর কাছে রেখে দে। আপনি এখন আর আমার ভালোবাসেন না, আমি যাই বলি সেটার সোজা উত্তর দেন না। আবির ল্যাপটপে অফিসে কাজ করছিল, সেটা রেখে মেঘের দিকে ফিরে তাকালো। সামনে আসো, আমার কাছে এসো। মেঘ ভদ্র মেয়ের মতো আবিরের এক কথায় বিছানায় উঠে আবিরের মুখোমুখি বসলো। ম্যাম, আর কতভাবে বললে আপনি বুঝবেন? আপনাকে ছাড়া আমি নিঃস্ব, আপনাকে ছাড়া এই আবিরের কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে। আবির মেঘের মুখটাকে সামনে রেখে নেশাক্ত কণ্ঠে বলে উঠল, মেঘ, তুমি নিজেও জানো না যে তুমি এক ভয়ঙ্কর নেশা, আর যে নেশায় আমি আসক্ত। মেঘের ঠোঁটে ঠোঁট ডুবালো। মেঘের চোখের কোণ বেয়ে পানি পড়ছে। আবির ভাই তাকে কত ভালোবাসে। মেঘ বুঝতে পেরেছে আজ অজান্তেই আবির ভাইকে কষ্ট দিয়ে ফেলেছে সে। হঠাৎ আবিরের পিঠ খামচে ধরে আবিরকে সমর্থন করলো। তার স্প্যারোর সমর্থন বুঝতে পেরে কোমর পেঁচিয়ে ধরে আরেকটু সামনে আনলো। মুখ ডোবালো তার প্রিয়তমার ঘাড়ে। গলায় দুজন হারিয়ে গেল অন্য এক সুখ নদে। সকালবেলা বাড়ির সবাই নানান কাজে ব্যস্ত। আজ বৌভাত, কিন্তু তানভীর চুপচাপ সোফার কোণে মুখ ভার করে আবিরের পাশে বসে আছে। আবিরের সাথে নীরব যুদ্ধ চলছে। তার যুদ্ধের টপিক বন্যার ফোন কেন আবির নিয়ে রাখলো। কাল সারা রাত তানভীর ছটফট করেছে বন্যাকে এক নজর দেখার জন্য, কিন্তু কিভাবে তা জানাবে। বন্যার ফোনটা তো আবির মেঘকে দিয়ে রেখেছে। আবির মিটিমিটি হাসছে। সব বুঝতে পেরেও না বোঝার ভান করে বসে আছে। হঠাৎ চোখ গেল সিঁড়িতে। কলা পাতার রঙের একটা শাড়ি পরে বন্যা উপর থেকে নামছে, সাথে মেঘ আর মিম। হঠাৎ করেই বুকের মাঝে একটা প্রশান্তির হাওয়া বয়ে গেল। তানভীরের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। বাড়িতে অনেক মেহমান। মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত। মেঘ মাঝে মাঝে কিছু কাজ করছে। হঠাৎই মনে হলো তার মাথাটা কিছুটা ঘুরছে। অবশ্য আজকাল মাঝে মাঝেই এমনটা হয়। মেঘ ডাইনিং টেবিলে বসে এক গ্লাস পানি নিতে চাইল, কিন্তু তখনই বিকট শব্দে কাঁচের গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেল। আশঙ্কিক ঘটনায় কেউ কিছু বুঝে ওঠার আগেই মেঘ ফ্লোরে লুটিয়ে পড়ল। মিম চিৎকার করে বলল, মেঘ আপু। আবির দৌড়ে এসে বলল, মেঘ, এই মেঘ, তোমার কি হয়েছে? চোখ খুলো। মালিয়া খান, হালিমা খান পানি নিয়ে ছুটে আসলো। আবির সেই পানি মেঘের চোখে মুখে ছিটিয়ে দিল। তানভীর তখনই ডক্টরকে কল দিয়ে আসতে বলল। আবির মেঘকে কোলে তুলে তার রুমে নিয়ে শুয়ে দিল। মেঘ শান্ত হয়ে বিছানায় শুয়ে আছে, কিন্তু আবির ছটফট করে পুরো রুমে পায়চারি করছে আর ভাবছে ডক্টর আসতে কেন লেট হচ্ছে। মেঘের কিছু হবে না তো, ভাবতেই আবিরের হাত পা শীতল হয়ে আসছে। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান তানভীরকে ধমকাচ্ছে সে ডক্টরকে আবার কেন কল দিচ্ছে না। তখনই মাহমুদা খান, আকলিমা খান মেঘের হাতে পায়ে তেল মালিশ করছে। কোনো সারা শব্দ নেই। তখনই আরিফ বাইর থেকে বলল, আয়। ডক্টর ভিতরে এসে সবার উদ্দেশ্যে বলল, আপনারা প্লিজ রুমটাকে খালি করুন। এত মানুষের ভিড় রোগীকে আরও অসুস্থ করে তুলবে। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। মেঘের বাইরে
রুমের বাইরে সবে অপেক্ষা করছে। আবির টেনশনে ধপ করে বাইরের চেয়ারে বসে পড়েছে। হালিম খান, মালিহা খান আহাজারি করছে। মেয়েটার কি হলো? সকালেই তো ভালো ছিল। তানভীর আবিরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। ইকবাল খান আবিরের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, কিছু হবে না। তখনই সবার উত্তেজনার অবসান ঘটি ডক্টর বাইরে এসে বলল, মিস্টার খান, বাড়িতে নতুন মেহমান আসছে, মিষ্টিমুখ করাবেন না? আলী আহমেদ খান নিশ্চুপ, খুশিতে যেন ভাষা হারিয়ে গেছে। সে খুশিতে মোজাম্মেল খানকে জড়িয়ে ধরল, কাপা কাপা কণ্ঠে বলল, ভাই তুই শুনতে পারছিস? আমাদের ঘরে নতুন মেহমান আসছে। আমার আবির বাবা হবে। আমার মেঘ মামুনির কোলে ছোট্ট দাদু খেলা করবে। তারপর আলী আহমেদ খান জোরে চেঁচিয়ে বলল, তোমরা জলদি মিষ্টির ব্যবস্থা করো। আমি আজকে পুরো মহল্লাকে মিষ্টি মুখ করাবো। তারপর ডক্টরকে জড়িয়ে ধরে বলল, আজ মিষ্টি না খাইয়ে তোকে যেতে দিচ্ছি না। আবির অবাকের চরম পর্যায়ে শূন্য চোখে তাকিয়ে আছে সবার দিকে। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার ছোট্ট মেঘের কোলে তার ছোট্ট আহিয়া আসবে। তানভীর আবিরকে জড়িয়ে ধরল। কংগ্রাচুলেশনস ভাইয়া, অবশেষে তুমি আমায় মামা বানিয়ে দিলে। কিন্তু ছোট্ট পরি আমায় কি বলে ডাকবে, মামা নাকি চাচ্চু? আবির হাসলো। হঠাৎ মেঘের কথা মনে পড়তেই আবির ভেতরে গেল। মেঘ একপাশ হয়ে শুয়ে আছে, কাপা কাপা হাতে মেঘের মাথায় স্পর্শ করে বলল, মেঘ, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমি বাবা হতে চলেছি। আমার আহিয়া আসছে। মেঘ ঘুমাচ্ছে, তার এখন বিশ্রামের প্রয়োজন। তাই আবির আর সেখানে না বসে বাহিরে চলে গেল। ইতিমধ্যে মেহমানরা চলে গেছে। বোনের বাড়ির লোক মাত্রই গেল। তানভীর তাদের এগিয়ে দিতে গিয়েছে। খানবাড়ির প্রত্যেকটা লোক আজ খুশি। মেঘ তাদের অনেক আদরে মেয়ে। এক সময়ের দৌড়ে ছুটে বেড়ানো মেয়েটা আজ মা হবে ভাবতে খুশিতে মনটা ভরে যায়। আবির রাকিবকে ফোন দিয়ে তার ছেলে ও রিয়ার খোঁজ খবর নিল। অবশেষে মেঘের অসুস্থতার কথাও জানালো। রাকিব তো মহা খুশি। রাকিবের হাত থেকে জান্নাত ফোনটা কেড়ে নিয়ে বলল, ভাইয়া, আমরা কিন্তু আবারও একটা টিট পাওনা রইলাম। আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমরা ঠিক কতটা খুশি হয়েছি। মেঘ কোথায়? ওর সাথে একটু কথা বলা যাবে? আসলে ওর শরীরটা অনেক দুর্বল, তাই ডক্টর ওকে অল্প ডোজের স্লিপিং পিল দিয়েছে। গত 2 ঘন্টা যাবৎ ম্যাডাম ঘুমাচ্ছে। ও আচ্ছা, আমি তো এখন হাসপাতালে আছি। আগামীকাল রিয়া ভাবিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা করতে যাব। ঠিক আছে, তুমি সময় করে এসো। এখন রাখছি। সন্ধ্যা 7টা। মেঘ আস্তে আস্তে চোখ খুলো। শরীরটা অনেক দুর্বল মনে হচ্ছে। ভাবছে হঠাৎ করে এমন মাথা ঘুরছে কেন? আমার কি কোনো বড় রোগ হলো? বন্যাটাকে মেঘের ভাবনার সমাপ্তি ঘটল। ননদিনী, এখন কেমন আছিস? বেবি তুই? ভালো আছি, শুধু শরীরটা একটু দুর্বল। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তুই কতদিন হলো অসুস্থ? বেশি না, 10-15 দিন হলো শরীরটা বেশ দুর্বল। মাথাটা বেশ ঘুরায়। আবির ভাইয়াকে জানিয়েছিলি? না, জানানো হয়নি। ও। হঠাৎ আবির রুমে এসে বন্যাকে দেখে বলল, তোমরা গল্প করো, আমি পরে আসছি। বলে বন্যা মিমের রুমের দিকে ছুটল। আবির কিছুটা রাগে লুক নিয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ভয়ে ভয়ে বলল, আমার তো কিছু হয়নি, আমি সুস্থ আছি। কাজের চাপে মাথাটা একটু ঘুরে গেছিল। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, এই দিকে আয়। মেঘ কাঁপা কাঁপা পায়ে বিছানা থেকে নেমে আবিরের সামনে দাঁড়ালো। মেঘ ভয়ে মনে মনে আওড়াচ্ছে, আল্লাহ, আজ আমি শেষ। বিয়ের পর প্রথম থাপ্পড়টা মনে হয় আজকেই খাবো। আল্লাহ গো, বাঁচাও। হঠাৎ আবির মেঘকে কোলে তুলে নিল। তা দেখে মেঘ তো আশ্চর্যের চরম পর্যায়ে। এটা কি হলো? আবির মেঘকে ঘোরাচ্ছে আর বলছে, মেঘ তুই জানিস না আজ আমি কতটা খুশি। মনে হচ্ছে আকাশের চাঁদ বাড়িতে নেমে এসেছে। তুই নিজেও জানিস না তুই আমাকে কি দিয়েছিস। মেঘ অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর বলল, আমাকে প্লিজ নামান, আমি পড়ে যাব। আমার মাথাটা আরো বেশি ঘুরছে। কিন্তু আবির যেন আজ খুশিতে পাগল প্রায়।
পাগলামি না করে প্লিজ বলবেন কি হয়েছে। আহিয়ার আম্মু, অবশেষে আমাদের আহিয়া আসছে। মেঘ এ কথা শুনেই স্তব্ধ হয়ে আবিরের চোখের দিকে তাকিয়ে আছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না। তারপর আবার বলল, কি বললেন? আর একবার বলুন প্লিজ। আবির মেঘের কানে ফিসফিস করে বলল, আমাদের আহিয়া আসার সময় হয়ে গেছে। নিজের যত্ন নিও প্লিজ। মেঘের চোখ টলমলো করছে নোনা জলে। এটা কোনো কষ্টের কান্না নয়, কোনো বিষাদ ভরা কান্না নয়, এটা হলো সুখের কান্না, মা হওয়ার আনন্দের কান্না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরকে জড়িয়ে ধরল। আবিরের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, সত্যি আমাদের আহিয়া আসছে, আমি মা হব। আবির মাথা নেড়ে সে চিরচেনা সুরে বলল, স্প্যারো। মেঘ আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখল। ভালোবাসার পূর্ণতার মাঝে যতটুকু অপূর্ণতা ছিল তাও আজ পূর্ণ হলো। জীবন থেকে আর কিছু চাওয়া নেই। আবির মেঘকে রেস্ট করার জন্য শুইয়ে দিতে চাইল, কিন্তু মেঘ বলল, আপনি কি ভুলে গেছেন আজ ভাইয়া আর বেবির বাসর রাত? না, ভুলিনি। আমাকে এখন কি করতে হবে ম্যাডাম? আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি এখন সুস্থ আছি, আমি সব করে নিব। আবির মেঘের দিকে শান্ত হুমকি ছুড়ে বলল, বিছানা থেকে যদি এক পাও নামেন তাহলে আপনার পা ভেঙে গলায় ঝুলিয়ে দিব, মাইন্ড ইট। মেঘ ঠোঁট ফুলিয়ে বসে আছে। আবির মেঘের ফোলা ঠোঁটে চুমু এঁকে দিয়ে বলল, এক শর্তে যেতে পারবি, আমি সব সাজাবো, তুই শুধু পাশে বসে থাকবি। মেঘ ভেঙচি কেটে বলল, ঠিক আছে ঠিক আছে। আবির আর মেঘ তানভীরের রুমে গেল। গিয়ে দেখে আরিফ, রাসেল, সাকিব ও মিম আগে থেকেই অপেক্ষা করছে। আবিরের নির্দেশনা মতে সবাই রুমটাকে সুন্দর করে সাজানো শুরু করেছে। আরিফ বারবার আর চোখে মিমের দিকে তাকাচ্ছে। মিম লজ্জায় অন্যদিকে ফিরে কাজ করছে। কয়েকবার আরিফের তাকানো দেখে সাকিব মনে হয় কিছুটা বুঝতে পেরেছে, তাই সাকিব আরিফকে বলল, কোনো দিকে না তাকিয়ে কাজ কর, পরের বাসরটা তোর সাজাবো। মিম কিছুটা লজ্জায় নেতিয়ে পড়ল। আরিফ কথাটা না শোনার ভাব ধরে কাজ করে যাচ্ছে। আবির মেঘের খেয়াল রাখে এতটাই ব্যস্ত যে এদিকে কি কথা হচ্ছে তা তার মস্তিষ্কে পৌঁছায়নি। মেঘ একটা চেয়ার টেনে বসে আছে। আবির কাজ করছে আর মেঘের সাথে কথা বলছে। আবির তো মেঘকে কোনো কাজে হাত লাগাতে দিচ্ছে না। রুমটা সাজানো শেষে আরিফ, সাকিব, আবির ও রাসেল দরজার বাইরে চেয়ার নিয়ে বসে তানভীরের অপেক্ষা করছে। মেঘ আর মিম গেল বন্যাকে নিয়ে আসতে। বন্যাকে আজ শুভ্র রঙের শাড়ি পরানো হয়েছে, খোপায় কয়েকটা শুভ্র গোলাপ, ওষ্ঠে গোলাপি লিপস্টিক ও চোখে কাজল। পুরো বন্যাকে আজকে শুভ্র রঙের রানী মনে হচ্ছে। মেঘ ডাকলো, বেবি আমি চলে এসেছি, তোমার অপেক্ষার দিন শেষ, এখনই তোমাকে আমার ভাইয়ার রুমে নিয়ে যাব। বন্যা মেঘের কথা শুনে কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না। হঠাৎ বন্যার বুক ধুকপুকানি অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাচ্ছে। কেন জানি ভয় হচ্ছে খুব। মেঘ বন্যাকে জড়িয়ে ধরল, বলল, বেবি তোকে আজকে পুরো সাদা ফুলের রানী লাগছে। হঠাৎ মেঘের শব্দে বন্যার ধ্যান ভাঙল। বন্যা খপ করে মেঘের দুহাত চেপে বলল, দোস্ত আমার খুব ভয় হয়েছে, কেমন জানি লাগছে। মেঘ মুচকি হাসলো আর বলল, এই সময় সবারই এমনটা হয়, তাই চাপ নিস না, আমার ভাইটা তোকে খুব ভালোবাসে। মেঘ বন্যাকে নিয়ে তানভীরের রুমে খাটের মাঝখানে বসালো আর বলল, এখন থেকে এই রুম আর এই রুমের মানুষ দুইটাই তোর। তানভীর বন্যার বাড়ির লোককে এগিয়ে দিয়ে এসে মোজাম্মেল খানের দেওয়া অন্য এক কাজে গিয়েছিল। এখন রুমের সামনে এসেই দেখে হরতাল। মনে মনে আওড়ালো, এরা ঠিক মতো বাসরটাও করতে দেবে না। দরজার সামনে গিয়ে বলল, কি সমস্যা? আমার রুমের সামনে কি? আর দাঁত কেলিয়ে বলল, রুমের সামনে না, রুমের ভেতর তোমার বউ যাবে তার কাছে যেতে হলে আমাদেরকে পার করতে হবে। রুমটাও আমার আর বউটাও আমার, তাহলে তোদেরকে কেন পার করব? কারণ তোমার বউয়ের কাছে যাওয়ার চাবিকাঠিটা আমাদের কাছে। বাইরে চিরিচিরি বৃষ্টি পড়ছে। তানভীর হালকা হালকা ভেজা, ভিতরে গিয়ে চেঞ্জ করতে হবে, না হলে ঠান্ডা লাগবে, তাই বলল। কি চাস বল? রাসেল বলল, মাত্র 50,000 টাকা।
শুনে তানভীরের মাথা ঘোরাচ্ছে। তানভীর বলল, ওরে, আমি সৎভাবে সরকারি চাকরি করি, আমার ব্যাংক ভর্তি টাকা নেই, 50,000 টাকা এখানে দিতে পারবো না। তার চেয়ে ভালো 20,000 টাকা নে আর রাস্তাটা ক্লিয়ার কর। সবাই হেসে বলল, না না না, তা হবে না। আবির নীরব দর্শক, চুপচাপ সব দেখছে। হঠাৎ তানভীর আবিরকে ডেকে বলল, ভাইয়া তুমি ওদের কিছু বলো না প্লিজ। আবির একটা শয়তানি হাসি দিয়ে বলল, সম্বন্ধী ভাই, আপনি আমার বউয়ের বড় ভাই, আপনার বাসরে আমার থাকা মানায় না, আমি যাই ভাইয়া। বলে আবির শীষ বাজাতে বাজাতে চলে গেল। তানভীর শূন্য চোখে আবিরের যাওয়ার পথে তাকিয়ে আছে। অবশেষে কোনো উপায় না পেয়ে 50,000 টাকা দিয়েই রুমে ঢুকলো। বন্যা হঠাৎ দরজা আটকানোর শব্দ পেয়ে ভীতু চোখে সামনে তাকালো। দেখলো তানভীর একটা শুভ্র পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। বন্যা চোখ নামিয়ে নিল। তানভীর এক নজর চারিদিকে তাকালো। বেলকনির সামনে শুভ্র পদ্মাগুলো মৃদু মৃদু দুলছে। পুরো ঘরটা সাদা গোলাপ, কাঠগোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। খাটের একপাশে একটা টেবিলের উপর অনেকগুলো মাটির প্রদীপ জ্বলছে, যার আলো দেখা যাচ্ছে। গোল শুভ্র বিছানায় এক মায়াবিনী শুভ্রতার বাণী বসে আছে। পরনে তার শুভ্র এক শাড়ি, খোপায় শুভ্র গোলাপ। তানভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা তার অর্ধাঙ্গিনী, হৃদয় ব্যাকুল করা মায়াবিনী, যার কাজল পরা সমুদ্রের মতো গভীর চোখে সে ডুবেছে বহুবার। বন্যা খাট থেকে নিচে নেমে আসলো। নিচু হয়ে তানভীরকে সালাম করতে যাবে, ঠিক তখনই তানভীর তাকে উঠিয়ে সোজা করে দাঁড় করালো। বলল, তোমার স্থান পায়ে নয়, আমার এই বক্ষে। বলি তানভীর তার বাবুকে আঙ্গুলের ইশারা দিয়ে দেখালো। আবির মেঘকে খাইয়ে দিচ্ছে। মেঘ খেতে চায় না আর, কিন্তু আবির ধমকে খাওয়াচ্ছে। আবির হালকা রাগী কণ্ঠে বলতেছে, একবার আমার আহিয়া আসুক, এরপর তোকে মেডিকেল নিয়ে বেঁচে দিব। স্টুডেন্টরা তোকে কঙ্কাল হিসেবে ইউজ করবে। আহিয়ার আব্বু, আপনি আমাকে এ কথাটা বলতে পারলেন? আমি তো সত্যি কথাই বলেছি। ঠিক আছে, আমি আপনার সাথে আর কথাই বলবো না। আমারটা আমি নিজেই খেয়ে নিব, দিন আমায়। আবির মুচকি হাসলো, বলল, পাগলি মেয়ে, এই যে খাইয়ে দিলাম, এটা কার পেটে গেছে, আমার নাকি তোমার? মেঘ ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আবির আবারও বলল, মেঘ, তুই কি জানিস তোর ওই রাগী মুখের ফোলা ঠোঁট দুটো আমার খুবই প্রিয়। মেঘ তাড়াহুড়ো করে বলল, না না না, আমি একটু রেগে নেই, খাইয়ে দিন। বন্যা, তুমি আমায় কখনো পায়ে ধরে সালাম করবে না। কখনো যদি সম্মান দেখানোর খুব ইচ্ছে হয় তাহলে এই বুকে মাথা রাখবে। কখনো যদি খুব ভালোবাসতে ইচ্ছে হয় তাহলে এই বুকেই মাথা রাখবে। আমার এই বুকটা তোমার জন্যই সর্বদা উন্মুক্ত। তুমি যেই বুকেরই বা পাজরে তৈরি। বলে তানভীর বন্যাকে বুকে জড়িয়ে নিল। দুজন আজ শুনতে পাচ্ছে দুজনের বুকে ধুকপুকানি। বন্যার শরীরে অদ্ভুত এক মেলি ঘ্রাণে তানভীরের যেন নেশা ধরে যাচ্ছে। তানভীর নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, বন্যা, অজু করে এসো, দুজনে একসঙ্গে উপরওয়ালার নিকট শুকরিয়া আদায় করব। বন্যা চলে গেল অজু করতে। তানভীর বেলকনিতে গেল। ঘন ঘন মেঘ ডাকছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজ আবহাওয়াটা খুবই চমৎকার। তানভীরের হঠাৎই ইচ্ছে হলো বৃষ্টি বিলাস করতে প্রিয় মানুষটার সাথে। সে রুমে গিয়ে দেখল বন্যা অজু করে রুমে এসেছে। সেও অজু করতে গেল। তানভীর আর বন্যা মহান রবের নিকট শুকরিয়া আদায় শেষে তানভীর বলল, বন্যা চলো, আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায়? গেলেই দেখবে। বলেই তানভীর বন্যার এক হাত মুঠো করে ধরেছে। দুজন ছাদে গিয়ে দাঁড়াতেই ঝিরিঝিরি বৃষ্টি মনকে শীতল করে দিচ্ছে। বন্যা আকাশের দিকে মুখ করে বৃষ্টির স্বাদ গ্রহণ করছে। বন্যার চোখ দুটো বন্ধ, কিন্তু অন্যদিকে তার ভিলেন তার বন্ধ চোখেই তাকিয়ে আছে। হঠাৎ বাজ পড়ার শব্দে বন্যা ভয়ে চোখ খুলে দেখল তার সামনে তানভীর দাঁড়িয়ে। তার দিকেই তাকিয়ে আছে। বন্যা আরও বেশি ভয় পেয়ে তানভীরকেই জড়িয়ে ধরল। তানভীর হাসল। তার শখের নারীকে শক্ত করে জড়িয়ে ধরল। বলল, বন্যা, তোমাকে আজ বন্যা ফুলের মতোই লাগছে জানো। ছোটবেলায় যখন নানুর বাড়িতে যেতাম তখন আমরা সব কাজিনরা ঘুড়ি ওড়াতে যেতাম।
তখন দেখতাম একটা বড় গাছে সাদা সাদা ফুল উঠতো, আর জানতাম না, কিন্তু ভালো লাগতো। একদিন নানুর কাছে জানতে চাইলাম, নানু বলল এটা বর্ণা ফুল, আর সাদা শাড়িতে তোমাকে সেই ফুলের মতোই লাগছে, যা দেখে আমি মুগ্ধ হয়েছি বহুবার। বন্যা তানভীরের কথা শুনে বুক থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো। তানভীর বন্যার নরম দুহাত তার হাতে মুঠোবন্দি করে কণ্ঠে মাদকতা নিয়ে বলল, বর্ণা ফুল, তুমি কি জানো কত রাত জেগেছি তোমাকে আপন করে পাওয়ার অপেক্ষায়? দিনের পর দিন আকুল হয়ে ছুটে গেছি তোমার ভার্সিটিতে, তোমার গলিতে, তোমাকে এক নজর দেখার অপেক্ষায়। সেই তুমি অবশেষে আমারই হলে। তানভীর নেশাক্ত কণ্ঠে বলল, খুব ভালোবাসি বন্যা, খুব। বৃষ্টি বাড়ছে, দুজনেই ভিজে গেছে। বন্যা তানভীরের হাতের মুঠো থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে দৌড়ে ছুটে গেল ছাদের মাঝখানে। তানভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টির টুপটাপ শব্দের সাথে বন্যার পায়ে নৌপড়ের ছন্দ যেন তানভীরের কানে সুরে ঝংকার তুলছে। সাদা শাড়িটি বন্যার গায়ে আষ্টে পিষ্টে লেগে আছে। তানভীর এক মুহূর্ত তাকিয়ে চোখ সরিয়ে নিল, তারপর ভাবল, ও তো আমার বন্যা ফুল, একান্তই আমার নিজস্ব। বন্যা প্রবল বৃষ্টির মাঝে ছাদের মাঝখানে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল, ভালোবাসি ফিলেন, খুব 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 ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার এই 20 বছরের জীবনে হৃদয়ে যত ভালোবাসা সঞ্চিত করেছি সবটা আমি তোমায় দিতে চাই। তানভীর বন্যাকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরল। মুহূর্তে বন্যার সরাসরি কাঁপুনিতে উঠল, শরীরটা তার কাঁপছে। তানভীর বন্যার বৃষ্টি ভেজা চুলের ঘ্রাণ নেওয়াই মগ্ন। হঠাৎই বন্যা সামনে ঘুরে তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরল। তানভীর বন্যার সদ্য ভেজা নরম কোমল ঠোঁটে ঠোঁট ডুবালো। বন্যা আবেশে চোখ বন্ধ করে আছে। হঠাৎ বন্যা নিজেকে শূন্য অনুভব করলো। চোখ মেলে দেখল তানভীর তাকে কোলে তুলে রুমের দিকে যাচ্ছে। আহিয়ার আব্বু, আপনি কোথায়? লোডশেডিং বুঝতে পেরে আবির তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে বলল, এই তো আমি চলে এসেছি, তুমি ভয় পেও না। ফোনের ফ্ল্যাশটা অন করুন প্লিজ, আসলে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, আমার ভয় লাগছে খুব। আবির একটু হাসলো, হাত বাড়িয়ে পাশে টেবিলে থাকা মাটির প্রদীপগুলো জ্বালালো। মেঘ তো অবাক, রুমে মাটির প্রদীপ কিভাবে আসলো? রুমে মাটির প্রদীপ কিভাবে আসলো? মেঘের প্রশ্নে আবির বলল, তানভীরের রুম সাজানোর জন্য বেশি করে আনিয়েছিলাম, সেখান থেকে তোমার জন্য এনেছি। মেঘ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আহিয়ার আব্বু, আপনার মতো করে আমায় কেউ বোঝে না। আবির আবারও হাসলো। মেঘের হাসি মুখ দেখলে তার মুখে সহসাই হাসি ফুটে ওঠে। মনে হয় আবিরের প্রাণ হাসছে। অন্ধকারে মিম ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিস্তলে মায়ের রুমে যাচ্ছে। হঠাৎই কেউ তার মুখ চেপে ধরেছে। মিম ভয়ে অজ্ঞান, প্রায় চিৎকার করতে পারছে না। অন্ধকারে সে বুঝতে পেরেছে পুরুষালী লোকটা তাকে সিঁড়ি বেয়ে ছাদের দিকে নিয়ে যাচ্ছে। মিম কাঁপছে, মনে মনে আওড়াচ্ছে। ভাবতেই মিমের সারা শরীর কাঁপছে। ছাদে এসে মুখের ওপর থেকে হাতটা আলগা হলো। মিম হাতটা সরিয়ে চিৎকার দিল। হঠাৎ একটা হাত মুখটা আবারও চেপে ধরলো। পেছন থেকে হিসি হিসি বলল, চুপ, আমি আরিফ, ভয় পেও না। বলে আরিফ হাত সরিয়ে নিল। মিম দীর্ঘশ্বাস ফেলে বলল, আরিফ ভাই আপনি? আরিফ নিশ্চুপ, এক দৃষ্টিতে মিমের দিকে বেজা মুখের দিকে তাকিয়ে আছে। কথা বলছেন না কেন? এত বৃষ্টিতে আমাকে ছাদে কেন আনলেন? আরিফ এখনো চুপ, আজ কোনো কথাই নেই তার মুখে। কি হলো আরিফ ভাইয়া? অন্য সময় তো মুখের কথায় খই ফোটে, আজ কোনো কথা বলছেন না কেন? আরিফ চুপচাপ মিমের দিকে তাকিয়ে এক পা এগোলো। আরিফ এক পা করে মিমের দিকে এগোচ্ছে। মিমও এক পা করে পেছনের দিকে পিছাচ্ছে। মিম কিছুটা ভীত চোখে আরিফের দিকে তাকালো। কাপা কণ্ঠে বলল, আরিফ ভাইয়া কি হলো? কেন এনেছেন বলবেন তো? আরিফ স্থির চোখে মিমের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে আছে। মিম, তুমি ভয় পেও না, তোমার অসম্মান হবে এমন কিছু আমি করব না। আমি তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই, বলেই চলে যাব। এমন কি বলবেন যার জন্য এত রাতে বৃষ্টির মধ্যে ছাদে নিয়ে আসতে হলো? আমাকে যেতে দিন, কেউ দেখলে সমস্যা হবে। আরিফ মোহনীয় দৃষ্টিতে মিমের
ভেজা মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো কিছু বলছে যা আরিফ মুখ ফুটে বলতে পারছে না। হঠাৎ আরিফ মিমের দুগালে হাত রেখে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, মিম, আমার জীবনে তুমি সেই ব্যক্তি যাকে দেখলে মুহূর্তে আমার হৃদস্পন্দন বেড়ে যায়, যাকে এক মুহূর্ত দেখার তৃষ্ণা আমার হৃদয়কে ব্যাকুল করে, যার জন্য নানান অজুহাতে এই খানবাড়িতে আমি বারংবার ছুটে আসি। মিম, তুমি সত্যি জানো না, তুমি হাসলে তোমার ওই চোখ দুটো হাসে, তোমার ওই সমুদ্রের মতো গভীর চোখের চাহনি দেখে আমার হৃদয় ঘায়েল হয় প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে। আমার চোখে তুমি এক ভয়ঙ্কর সুন্দরী, যার মোহে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমার হৃদয়ের রানী, তুমি কি আমার হবে? থাকবে সারা জীবন আমার সাথে? দুজন হাতে হাত রেখে পথ চলবো একসাথে। কথা দিচ্ছি, কোনো অভিযোগ করার সুযোগ দেব না। ভালোবাসি, ভীষণ ভালোবাসি, খুব 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 ভালোবাসি। মিম নিশ্চুপ। সে অবাক, কিন্তু তার চোখ দুটো শান্ত। মিম শান্ত দৃষ্টিতে আরিফের মুখপানে তাকিয়ে আছে। কি থেকে হয়ে যাচ্ছে সব তার মস্তিষ্কের উপর দিয়ে যাচ্ছে। মিম কিছুই বলছে না। এটা দেখে আরিফ তার দু কাঁধে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বলল, মিম, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি কি উপলব্ধি করছো এই হৃদয়ের বেকুলতা? মিমের মনে হয় কিছুটা হুঁশ ফিরল, বলল,